হ্যালো এশীয় জনগণ। আহ, কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে ঈদ মোবারক। তো আমি অলমোস্ট 1 মাস মতো আগে একটা টুলস তৈরি করছিলাম। সেটা হচ্ছে ওয়েবসাইট ক্রল করার জন্য এবং টেকনিক্যাল অন পেজ রিপোর্ট দেখার জন্য। টুলসটা আমি একটা গ্রুপ মতো তৈরি করছিলাম, প্লাস আমার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছিলাম। সেখানে টুলসের সেট আপ লিঙ্ক দিয়েছিলাম এবং আশা করছিলাম যে সবার থেকে একটা ফিডব্যাক পাওয়ার জন্য। আম, তো আমি জানি না কেউ ইউজ করছে কিনা, কেউ আমাকে এ পর্যন্ত ফিডব্যাক দেয় নাই। হতে পারে রোজার মাস, ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে। তো তারপরেও আমি একটা রিভিউ ভিডিও তৈরি করতেছি যে এটা আসলে কিভাবে ব্যবহার করা যায় আর কি, বা এটা কি কি ফিচার আছে। তো এটা হচ্ছে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেটা অলরেডি ইনস্টল করা আছে আমার সিস্টেমে। তো আমি এখন এটা ওপেন করতে যাচ্ছি। তো এখানে এখনো আমার সার্ভার সাথে কানেকশন করা হয় নাই। এটা জাস্ট টেস্টিং স্টেজে আছে, যার ফলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই হচ্ছে আপাতত অ্যাডমিন অ্যাডমিন। তো এটার ডার্ক মোড, তারপরে হোয়াইট মোড, দুইটাই মোড আছে। সো আমি এখন এটা সাইন ইন করতে যাচ্ছি। তো এটার আহ, ইয়াগুলা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজার আইকনগুলো একটু ম্যাকের ভাইব দেওয়ার চেষ্টা করছি, যদিও এটা আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তো এটা হচ্ছে আমার ডেস্কটপ ইন্টারফেস। আমার রিসেন্ট কলগুলো এখানে দেখাচ্ছে, প্লাস হচ্ছে ড্যাশবোর্ডের ভিতর যে ইয়াগুলো রিপোর্ট সেটিংস, প্লাস এখানে এই ইয়াগুলো আছে। তারপর এখান থেকে আপনার মোড চেঞ্জ করতে পারবেন, লগ আউট করতে পারবেন। এটা এটা জাস্ট ইউআই এর পার্ট আর কি, ইউজার ইন্টারফেস। তো এটা ইটস লুক লাইক ওয়েব অ্যাপ্লিকেশন, বাট আসলে এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তো আমি হচ্ছে প্রিভিয়াস আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের আগে যেসব অ্যাপ্লিকেশনগুলো তৈরি করছি আর কি, ওগুলা একটু ইউআইটা একটু ওল্ড মডেল ছিল। এখন ইউআইটা আরো বেশি আপডেট করার চেষ্টা করছি। হ্যাঁ, তো আমি এখন যদি ক্রলারে যাই, এখানে অলরেডি একটা সাইট ক্রল দেখাচ্ছে বা ছিল আর কি স্টোরিতে। তো যাই হোক, আমি হচ্ছে যেটা করব, ধরেন আমি প্রথমে সেটিংসটা একটু দেখি। এখানে আমি ম্যাক্স কতগুলা পেজ স্ক্রল করব। সো এখানে 500 পেজ বা 1000 পেজেস এভাবে আমি সিলেক্ট করতে পারি, বা আনলিমিটেড সিলেক্ট করতে পারি। তো দেখাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখাচ্ছে অনেক সাইটের অনেক ইউআরএল থাকতে পারে, 1 লাখ বা 50,000, 10-5 হাজার। তো নর্মালি হচ্ছে যে এইটা সিস্টেমটা যখন হচ্ছে ক্রল করে, এটা ইন ডিটেলস ইনফরমেশন আনে। সো যদি ইউআরএল অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার সিস্টেম এটা মানে এটা না করতে অ্যাফোর্ড করতে পারবে না, বা আপনার সিস্টেম ইউজ করতে পারবে না, আপনার র্যাম বা অনেক সময় লাগতে পারে, যার ফলে আপনি অনেক অনেক সময় দেখাচ্ছে যে এটা লিমিট করতে পারেন 500 পেজ পর্যন্ত। লিমিট করে আপনি মোটামুটি 500 পেজ পর্যন্ত ক্রল করলে আপনি বুঝতে পারবেন যে আপাতত সাইটের অবস্থা কোন দিকে। বাট তারপরেও আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। ম্যাক্স ডেপথ, এটা হচ্ছে যে আপনার কতগুলো ডেপথ পর্যন্ত যাবে। এটা ডিফল্ট 100 দেওয়া আছে, বাট এটা আর বাড়াইতে পারেন, সমস্যা নেই। মানে আপনার ধরেন, এটা সিস্টেমটা হচ্ছে দুইভাবে ক্রল করে, সাইড ম্যাপ এবং হচ্ছে হোম পেজ থেকে, লাইক গুগল বা একটা স্ক্র্যাপার বট বা সার্চ ইঞ্জিনের যেভাবে যায় আর কি। তো হোম পেজ থেকে ধরেন কতগুলা ডেপ পর্যন্ত গেল। তো ইন জেনারেল ধরেন সর্বোচ্চ একটা সাইটে ডেপ 10 পর্যন্ত যাইতে পারে, তার বেশি যায় না যদিও। তারপর ডিফল্ট 100 দেওয়া আছে, আরো কম বেশি বাড়াইতে পারেন। মানে ধরেন আপনার নেভিগেশনটা কত দূরে আর কি, কত ডেপথ। ধরেন হোম পেজ থেকে অ্যাবাউটাস পেজে গেলেন, তার মানে এটা ডেপথ আছে 1। হ্যাঁ, তো ধরেন আপনি হোম পেজ থেকে ব্লগ, ব্লগ থেকে তারপর ব্লগের সিঙ্গেল, তাহলে এটা ডেপথ হলো 3, এরকম আর কি। ক্রলার মানে প্যারালাল রিকোয়েস্ট কতগুলো যাবে, তো এখানে ডিফল্ট 5 দেওয়া আছে, আপনি কম বেশি বাড়াইতে পারেন, আপনার সিস্টেম এর উপর ডিপেন্ড করবে। তারপরে রিকোয়েস্টের
ডিলে কতটুকু করবে, 200 এমএস ধরেন। এটা আর বাড়াইতে পারেন, অনেক সময় সাইটের অতিরিক্ত বেশি রিকোয়েস্ট পাঠাইলে হচ্ছে সাইট ব্লক করে। সো এই জন্য রিকোয়েস্টটা একটু ডিলে অ্যাড করা হয়েছে। এটা 1000 এমএস এ হচ্ছে 1 সেকেন্ড হয়, সেখানে 200 এমএস মানে 1 সেকেন্ডে ধরেন 5 ভাগের 1 ভাগ আর কি। টাইম আউট ধরেন অনেক সময় কোথাও রিকোয়েস্ট পাঠাইতে যে এটা যদি হচ্ছে আপনার টাইম লাগে, যদি এক্সট্রা টাইম লাগে লোড করতে, সেটা সেটা কতটুকু এটা এমএসে দেওয়া আছে। এটার মানে হচ্ছে যে আপনার 30 সেকেন্ড আর কি, 30,000 এমএস দেওয়া আছে। কমাইতে পারেন বা বাড়াইতে পারেন। ইউজার এজেন্ট, মজিলা একটা ইউজার এজেন্ট ডিফল্ট সেট করা হয়েছে। তো এটা হচ্ছে যে আপনার যে ক্রলারটা যাবে সেটার যে পরিচয় আর কি। তারপরে যে আপনি এর হেল্প নেবেন কিনা, এখানে টুলসে একটা ফিচার আছে টপিক্যাল অ্যানালাইসিস, সো এটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো এটার আপনি হেল্প নেবেন কিনা ওপেন এর ইয়েটা রাখা হয়েছে আর কি। তো এটা ইনেবল করে এবং এপিআই কিটা এখন দিতে হবে। তারপরে ধরুন রোবোটিক্সকে রেসপেক্ট করবে কিনা এটা অন করতে পারেন। তারপরে এখানে এটা ডিফল্ট এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ফলো করবে, মানে এক্সটার্নাল লিঙ্ক যদি আপনার ওয়েবসাইটে থাকে সেই ওয়েবসাইটে যেয়ে আপনার দেখবে যে ইউআরএলটা ব্রেক হয়ে গেছে কিনা। এটা যদি আপনি অফ করতে চান তাহলে এটা অফ করতে পারেন। সাইড ম্যাপ এটা ডিফল্ট অন করা হচ্ছে। ব্রাউজার যদি আপনি এখানে আপনার ক্রলারের মোড আছে ৩টা, ধরেন ফাস্ট মোড, নর্মাল রিকোয়েস্ট পাঠাবে লাইক এ বট। তারপরে হচ্ছে হেডলেস মোড, যদিও এগুলো হচ্ছে আসলে সবই তো বট, বাট এগুলা অনেকটা রিয়েল করার চেষ্টা করবে আর কি যদি আপনি ব্রাউজারের সাপোর্ট নেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনার রিয়েল ব্রাউজারের মতো কাজ করার চেষ্টা করবে এটা আর কি। তো এই যে যে ব্রাউজারটা লোড হবে আর কি। এবং আম, এটা হচ্ছে, এবং আপনি ব্রাউজারের সাপোর্ট নেবেন কিনা যদি আপনি ফাস্ট মোডে করেন, যদি আপনার ব্রাউজারের সাপোর্ট দরকার হয় কোথাও ব্লক করে, সেটা আপনি নেবেন কিনা সেটা আর কি। রিট্রাই করবেন কিনা যদি টাইম আউট ফেল হয়, অনেক ক্ষেত্রে এটা অন না করাই ভালো, অনেক সময় স্ক্র্যাপারকে ব্লক করে দেয় বা বেশি টাইম নেয়। তারপরে ভার্বস লগইন, আপনি লগইনটা আরো বেশি তো অলরেডি বাই ডিফল্ট এখানে যে লগস দেখায় এটা enough। তো তারপর হচ্ছে স্কিপ চেকিং স্ট্যাটাস অফ এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্কের স্ট্যাটাস চেক করবে কিনা, দেখাবে কিনা। সো এটা হচ্ছে যে এটা হচ্ছে যে যে ফলো নো ফলোর যে ব্যাপার এটা। আর এটা হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্কের স্ট্যাটাস চেক করবে কিনা যে ওটা ব্লক হয়ে গেছে কিনা, এটা আর কি। তারপর হচ্ছে আপনার ব্রাউজারের পাথ আপনি কোথায় রাখবেন সেটা আর কি। তারপরে যেমন আমি যদি এটা ওপেন করি, দেখেন এখানে আপনার এই যে ব্রাউজারের পাথ মুভি আছে এখানে, যে ব্রাউজারের প্রোফাইল। তারপরে হচ্ছে ধরেন আপনার আউটপুট ফোল্ডার, আপনার হচ্ছে আহ, আপনার যে রিপোর্ট সেগুলো কোন ফোল্ডারে আউটপুট যাবে, রিপোর্টের ফরম্যাট এক্সেল এক্স নেবেন নাকি দুইটা ফরম্যাটে নেবেন নাকি সিএসভিতে, তো যেকোনো একটা নিলে হচ্ছে সমস্যা নেই। এবং এটা এটা জাস্ট হচ্ছে মানে আহ, তবে আপনার ডিফল্ট ভাবে ও যেটা করে, আমি যদি একটা রিপোর্টকে দেখাই অলরেডি, যেমন ধরেন এটা যদি দেখাই, এই রিপোর্টটা যদি ওপেন করে দেখেন এক্সেল এক্স তো দিবে, পাশাপাশি একটা পিডিএফ প্লাস হচ্ছে খুব সুন্দর দেখার জন্য একটা এইচটিএমএল রিপোর্ট দেবে, যেটা অনেক একটা পাওয়ারফুল জিনিস আর কি। দেখেন কত সুন্দর এইচটিএমএল রিপোর্ট, এখানে ইন ডিটেলস সবই করে দেখতে হবে। তো এটা আমরা দেখবো, সমস্যা নেই। তো এই রিপোর্টটা কোথায় নেবেন সেই লোকেশনটা সিলেক্ট করবেন। ধরেন বাই এনি চান্স যদি আপনার অনেক সময় অনেক ওয়েবসাইটে যেটা হয় যে ক্রলারকে ব্লক করে দেয় ক্লাউডফ্লায়ার বা এই ধরনের ইয়েতে। নর্মালি হচ্ছে গুগল বা এই ধরনের আহ, যারা তাদেরকে ব্লক করে না, যা মানে যেগুলো নেসেসারি আর কি, বাট আননেসেসারি ক্রলারকে ব্লক করে দেয়। দুঃখিত।
তো আননেসেসারি ক্রলারকে ব্লক করে দেয়। ধরেন লাইক হচ্ছে আপনার অ্যামাজন বট বা যেসব ইয়াগুলো আছে, আপনার এআই এজেন্ট, সরি এআই যে ক্রলারগুলো আছে, তো সেক্ষেত্রে আপনার এই ক্রলারকে ব্লক করতে পারে। এর জন্য অনেক সময় যেটা হয় যে আমি ব্রাউজারটা অন করে যদি সেখানে আপনার যে ক্যাপচার বা ব্লকিং ইয়েটা থাকে যদি ম্যানুয়ালি আমি ফিল আপ করে ব্রাউজারটা ক্লোজ করে দেই, আর যেটা হবে এই সেই স্টেটটা মনে রাখবে আর কি সিস্টেম, তাহলে আর পরবর্তীতে ব্লক করবে না। আমি যদি এটা ওপেন করি, দেখেন আমার ব্রাউজার ওপেন হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে দেখেন আমার রানিং ব্রাউজার ব্রেভ যেটা আমি ইউজ করতেছি, সে ব্রেভকে ওপেন করছে আর কি। সো আপনার যদি ব্রেভ না থাকে সমস্যা নেই, আপনার হচ্ছে ক্রোম থাকলে ক্রোমকে ওপেন করবে। যদি আপনার ক্রোমও নাও থাকে, আপনার উইন্ডোজে তো ডিফল্ট মাইক্রোসফট এজ থাকবে, সে মাইক্রোসফট এজকে ওপেন করবে। হ্যাঁ, তবে প্রায়োরিটি হিসেবে প্রথমে প্রায়োরিটি দিবে ব্রেভকে, তারপরে দিবে ক্রোমকে। এভাবে সে প্রায়োরিটি সেট করবে আর কি। তো ব্রেভ সুবিধা হচ্ছে যে ধরেন ব্রেভটা একটু ফাস্ট কাজ করে আর কি। তারপরে ক্রোম আছে, এরকম অনেকগুলো ব্রাউজার সেট করা আছে ডিফল্ট। প্লাস এটার যদি ফিচারে ম্যাকওএস এর জন্য আমি ইয়া করি, সেটার সাপোর্টও ওখানে রাখা আছে আর কি। তো আমি চাইলে এখানে আমার যে টার্গেট সাইট সেখানে ভিজিট করে আমার ক্যাপচার যদি থাকে সেটা ফিল আপ করে আমি ইভেন যদি আপনি কোথাও কোথাও লগ ইন করেন, সে লগ ইন স্টেটও সে মনে রাখতে পারে আর কি। তো আমি ক্লোজ করে দিলাম। তো আমি এখন দেখাচ্ছি যে আমার ক্রলিং সিস্টেম। তো এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার সার্চ কনসোলকে কানেক্ট করতে পারবেন। তো ধরেন আমার এখানে আমি যে সাইটকে ক্রল করব সেটা আমি এখানে দিব। তো চলেন আগে সার্চ কনসোল কানেক্ট করা দেখে আসি। তো আমার প্রথমে এটা টার্ন অন করব, করার পরে আমার এখানে অলরেডি একটা কানেক্ট করা আছে। তো আমি এটাকে ডিসকানেক্ট করতেছি, আমি প্রথম থেকে দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করব, করার পরে দেখেন আপনার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। আপনার যে মেইলে সার্চ কনসোল আছে, তো আমার এখানে অনেকগুলো মেইল আছে, আমি যে কোনো একটা মেইলে যাচ্ছি। যার পরে দেখেন বলতেছে যে অ্যাক্সেস দেবে কিনা। সো এটা অ্যাক্সেস চাচ্ছে। তারপরে দেখেন বলতেছে যে হ্যাঁ অলরেডি কানেক্ট হয়ে গেছে, আমার এখন সফটওয়্যারটা আমি লঞ্চ করতে পারি। তো আমি এটা ইয়া করলাম। আমি চাইলে এখন এটা ক্লোজ করে দিতে পারি, সেটার নোটিফিকেশন দেখাচ্ছে। ক্লোজ করে দিলাম। এখানে আমার অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসছে আর কি। তো আমার এখানে সার্চ কনসোলে যেসব সাইটগুলো আছে আমার ওই মেইলের সাথে এখানে সবগুলা চলে আসছে। তো আমি কোন সাইটটা কানেক্ট করতে চাই, ধরেন আমি এটা কানেক্ট করব, বা ধরেন এটা, বা ধরেন আমি হচ্ছে ইয়া করি এজেড মোটরস। এটা না, বাদ দিই, কারণ এটা হচ্ছে ফ্রেন্স একটা সাইট আর কি। তো আমি একটা সিঙ্গাপুরের সাইট যে ইংলিশ ভার্সন যেটা কানেক্ট করি আর কি। তো ধরেন আমি হচ্ছে এটা আমি এখন এটাকে ক্রল করব, এটাকে হচ্ছে এখানে ইয়া করি। তো বাই এনি চান্স যদি আপনার ক্রলিং সাইটে সার্চ কনসোলের সাইটের মিল না থাকে তাহলে সে স্কিপ করবে, কোনো সমস্যা নেই। মানে সার্চ কনসোলের ফিচারটুকু সে স্কিপ করে যাবে। সেভাবে ধরুন আপনি আপনার যে কোনো সাইট যেগুলো এক্সিস্টিং আছে সার্চ কনসোলের সাথে কানেক্ট করতে পারবেন। সার্চ কনসোলের সাথে কানেক্ট করলে আসলে কি কি ফিচার পাবেন সেটা দেখতে পাবেন। তো চলেন আমরা এটা ক্রল করা শুরু করি আর কি। তো আমি এটা ক্লিক করলাম কলিংয়ে, সে এটা ক্রলিং করতেছে আর কি। এবং আমার আসলে এই সিস্টেমে এই মুহূর্তে ভিডিও এডিটিং এর কোনো অ্যাপ্লিকেশন বা ভিডিও রেকর্ডিং এর কোনো কিছু নাই। আমি এটা জাস্ট আমার ব্রাউজারের একটা ইয়া দিয়ে ওয়েবের থেকে করতেছি আর কি। আম, কিছুদিন আগে হচ্ছে আপনার আহ, এক ভাই হচ্ছে ফেসবুকে দিয়েছিল যে এই টুলসের ইয়েটা। সো এটা খুবই সুন্দর একটা জিনিস। মানে ব্রাউজার ওয়েবসাইট থেকে আর কি ইয়াতে স্ক্রিন রেকর্ড করা যায়। ভাইয়ের নামটা এই মুহূর্তে খেয়াল আসতেছে না, বাট উনি হচ্ছে ডাটা নার্ড নাম করে একটা এজেন্সি বা গ্রুপ চালায় আর কি। ও ইজাজ ভাই মেবি, হ্যাঁ। তো যাই হোক, আহ, এই জন্য হচ্ছে যে মানে যেটা বলতে চাচ্ছিলাম, যার ফলে এটা মানে ভিডিওটা টোটালি আনকাট অবস্থায় পাবেন আর কি, উইদাউট এডিটিং।
তো এটা চলতেছে। তো দেখা যাক এটা সিস্টেমটা যাচ্ছে আর কি। এবং আপনাকে দেখেন স্ট্যাটাসও দেখাচ্ছে কতগুলো ইউআরএল সে ইয়ে করতেছে আপনার। ইভেন হচ্ছে আপনার সিস্টেমের যে রিসোর্স ইউজ করতেছে সেগুলোর রিপোর্টও এখানে দেখেন। যদি আপনি এগুলো একটু চেক করেন, এই যে দেখেন আপনার কতটুকু র্যাম সে ইউজ করতেছে সেটাও দেখাচ্ছে আর কি। আমার যে টপিক অ্যানালাইসিস যেটা আমি এনাবল করছিলাম, সে হচ্ছে আমার নিশকে ডিটেক্ট করছে এআই হেল্প দিয়ে। আহ, এখন সার্চ কনসোলের ডেটাগুলো সে ইয়া করতেছে, দেখতেছে, চেক করতেছে। এখানে একটু সার্চ কনসোলের ক্ষেত্রে যেটা হয় যে এপিআই এর রিকোয়েস্টের যে ব্যাপারে এখানে কিছুটা স্লো কাজ করে। মানে হচ্ছে আপনার লিমিটেশন আছে, যার ফলে একটু স্লো স্লো স্প্লিট করে করে আপনার রিকোয়েস্টগুলো দিতে হয়। তো যার ফলে এখানে হালকা একটু টাইম লাগতে পারে আর কি। সো নর্মালি হচ্ছে যে ডিপেন্ড করে যে আপনার সাইটের স্পিড কেমন, বা এটা ধরুন ব্লক করতেছে কিনা কোথাও, এটার উপর ডিপেন্ড করে, বা কতগুলা পেজ, এটার উপর ডিপেন্ড করে আপনার সাইটটা ক্রল করতে। কারণ আপনার সাইটটা টোটালি হচ্ছে নর্মালি এসিও টুলস গুলা, এটা হচ্ছে লাইক হচ্ছে স্ক্রিমিং ফ্রগের মতো, যে আপনার পুরো ওয়েবসাইটকে সে ক্রল করতে থাকে। মানে হোম পেজ থেকে শুরু করে অন বাই অন ক্রল করতে করতে যায়। ঠিক যেভাবে ধরেন আপনার একটা সার্চ ইঞ্জিন কাজ করে আর কি। তো এটা কাজ চলতেছে অলমোস্ট শেষের দিকে। তো আশা করি এটা খুবই পাওয়ারফুল একটা টুলস এসইও নিয়ে যারা কাজ করে। আমি জানি না এই টুলসটা আমি ভবিষ্যতে প্রিমিয়াম করব কিনা, বা এটা এটা যদি আমি স্যাস হিসেবে নিয়ে আসি মার্কেটে, এটা ধরেন লোকাল মার্কেটে ওইভাবে আসলে প্রমোশন করা বা মার্কেটিং করার ওইভাবে টার্গেট নাই। তারপরেও মেইনলি এখন আমার কিছু ফিডব্যাক দরকার, বা ফিডব্যাক বলতে ধরেন যে আসলে এই টুলসের ফিচার আরো কি কি বাড়ানো যেতে পারে, তারপরে ধরেন মিসিং আছে কিনা কোনো কিছু, এইগুলোর জন্য আমার কিছু পরামর্শ দরকার, ফিডব্যাক দরকার। তো আমি জানি যে আমার সাথে কানেক্টেসে অনেকেই ইসিও নিয়ে কাজ করে। তো যার ফলে মূলত এটা জাস্ট ইয়া করা আর কি। তো এটা জাস্ট একটা সিম্পল ওভারভিউ দেখাচ্ছে। তো আমরা এখন ডিটেলস রিপোর্ট দেখবো আর কি। আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে রিপোর্ট পেজে চলে যাবে, বা এখান থেকে ক্লিক করলে যাবে। তুমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার এটা রিসেন্ট কল হয়েছে, এটা আমার প্রথমে দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমি যদি পিডিএফটা ওপেন করি, ওপেন করলাম আর কি। দেখেন এখানে একটা পিডিএফ রিপোর্ট দেখাচ্ছে, যে জাস্ট ওভারভিউ দেখাচ্ছে একটা এইভাবে। এই যে মোটামুটি একটা সামারাইজ করে দেখাচ্ছে আর কি। তো এটা হচ্ছে পিডিএফ। তারপর হচ্ছে যদি আমি এক্সেল রিপোর্টটা ওপেন করি, দেখেন এখানে আপনি দেখতে পাবেন আপনার অল সবগুলা পেজের যে ক্রলিং যে ইয়াটা আর কি। এখানে ইন ডিটেইলস আপনি সবই দেখতে পাবেন। দেখেন আপনার কি কি ইনফরমেশন আছে, ইউআরএল রিডাইরেক্ট, আপনার রিডাইরেক্ট কেমন দেখা, যদি রিডাইরেকশন থাকে। তারপরে হচ্ছে আপনার আহ, দেখেন স্ট্যাটাস 200, দ্যাট মিনস এইগুলো কোনো রিডাইরেক্ট নাই আর কি। তারপর তো কন্টেন্ট টাইপ এখানে দেখতে পাচ্ছেন এইচটিএমএল, কত ক্ষেত্রে ইমেজ, তারপরে হচ্ছে ইয়া রেসপন্স কতটুকু সময় লাগতেছে আর কি রেসপন্স করার জন্য, তারপরে কোন মেথডে এটা ফেস করা হয়েছে, এইচটিটিপিএস এইচটিটিপি মেথডে। তবে আমার এখানে ক্রলিং মোড ছিল হচ্ছে আপনার হেডলেস, দ্যাট মিনস এটা ব্রাউজারের সাপোর্ট নেবে বাট হেডলেস আপনি দেখতে পাবেন না। আর এটা হচ্ছে ব্রাউজারের সাপোর্ট নেবে এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুই। সো যেটা একটু স্লো করবে ডেফিনেটলি, কারণ ব্রাউজার ওপেন করবে এবং আপনি দেখতে পাবেন যে কোন কোন পেজে যাচ্ছে, কিভাবে কোন পেজ থেকে কোন পেজে কি যাচ্ছে।
তো আমি ফার্স্ট করছি আর কি। তারপরে অনেক সাইটে হচ্ছে আপনার আচ্ছা আমি আহ, এটা আগে দেখি। তো টাইটেল, তারপরে হচ্ছে আপনার টাইটেলের লেন্থ, মেটা ডেসক্রিপশন, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশনের লেন্থ, ক্যানোনিক্যাল ইউআরএল, ক্যানোনিক্যাল কোথাও মিসিং আছে কিনা, সেলফ ক্যানোনিক্যাল ঠিক আছে কিনা, তারপরে রোবট যে ফলো করতেছে কিনা, ইন্ডেক্স ঠিকঠাক আছে কিনা, তারপরে ভিউপোর্ট ট্রু ফলস, এটা হচ্ছে যে আপনার ডিভাইসের রেসপন্সিভের যে ইয়েটা আর কি। তারপরে ইসন, তারপরে ইসনের কাউন্ট, তারপরে ইস টু কতগুলা আছে সেটা ইয়া করতেছে, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, তারপরে ইনবাউন্ড আউট, তারপরে এখানে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ধরেন আপনি কতগুলো ইন্টারনাল লিঙ্ক করছেন, কতগুলো এক্সটার্নাল লিঙ্ক করছেন। ইনবাউন্ড মানে হচ্ছে ধরেন এটা তো পুরো পেজ হচ্ছে ক্রল করতেছে, সো ধরেন ওই পেজটা আসলে অন্য কতগুলো পেজ থেকে লিঙ্ক পাচ্ছে আর কি, সেটা স্ট্যাটাস। তারপর টোটাল লিঙ্ক, এটা হচ্ছে আপনার ইন্টারনাল এক্সটার্নাল মিললে কতগুলো টোটাল লিঙ্ক সেটা আর কি। ডু ফলো, নো ফলো, তারপরে ইমেজ কতগুলো আছে, কতগুলা আল্টার ট্যাগ মিসিং আছে, ওয়ার্ড কাউন্ট আছে কত, তারপরে ধরেন টেক্সট আর প্লাস হচ্ছে আপনার এইচটিএমএল এর রেশিও কতটুকু আছে, কন্টেন্ট কি থিন কন্টেন্ট কিনা, মানে অল্প লেন্থ কম কিনা, তারপরে কন্টেন্ট লাস্ট কবে আপডেট হয়েছে, রিডেবিলিটি স্কোর ঠিকঠাক আছে কিনা। দ্যাট মিনস হচ্ছে আপনার রিডেবিলিটি স্কোরটা হচ্ছে ধরেন যদি আপনার সাইটে এনাফ ইয়া না ইউজ করেন। আমরা নর্মালি অনেক সময় অনেক সাইট দেখি না যে প্যারাগ্রাফগুলো অনেক কম্প্রেসড মতো থাকে আর কি, ব্রেক থাকে না। এ ধরনের ইস্যু যদি থাকে, বা ধরেন অনেক বড় প্যারাগ্রাফের জন্য একটা হেডিং এর পরে দেখা যাচ্ছে অনেক টেক্সট আছে, সো আপনার মাল্টিপল হেডিং ইউজ করা হচ্ছে না সে জায়গায়, বা আরেকটা হেডিং চাইলে সাব হেডিং ইউজ করা যেত। এ ধরনের ইস্যু থাকলে তখন রিডেবিলিটি স্কোর কমে যাবে আর কি, আদারওয়াইজ বেশি থাকবে। তারপরে দেখেন সার্চ কনসোল কিওয়ার্ড, মানে ওই পেজটা কতগুলো কিওয়ার্ড পিক করছে সার্চ কনসোলে, তারপরে স্কিমা আছে কিনা, ওজি টাইটেল সোশ্যাল মিডিয়ার জন্য ইয়ে আছে কিনা, ইনস্টাগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, আর হচ্ছে মেবি হোয়াটসঅ্যাপ, এগুলোর জন্য ওজি ইয়াটা ইউজ করা হয়। তারপরে টুইটারের ইয়েটা আছে কিনা, তারপরে আহ, এটা হচ্ছে কি যেন, হ্যাঁ ফ্ল্যাগ, এটা খেয়াল নেই আর কি আমারও। তারপরে হচ্ছে পেজের সাইজ কত, এটা বাইটে দেখাচ্ছে। পেজের সাইজটা অনেক সময় ম্যাটার করে। এটা মেবি রিপোর্টে কেবিতে দেখাবে মনে হয়। আমি ওটা ওপেন করলে বুঝতে পারবো, মানে এইচটিএমএল রিপোর্টে। তারপরে সিএসএস ফাইল, এটা সিএসএস কিনা বা জিএসএস ফাইলের ইয়ে কিনা, কতটুকু টাইম। এই যে ডম লোডের যে ব্যাপারটা, পেজ লোডের বা এলসিপি, সিএলএস, এগুলো হচ্ছে যদি আপনি ব্রাউজারের সাপোর্ট ইউজ করেন তাহলে এই রিপোর্টটা দেখাবে আর কি, দেখাতে পারবে। নর্মালি এইচটিটিপি রিকোয়েস্ট এটা দেখাবে না। তারপরে ইরর থাকলে সেটা এখানে এক্সপ্লেন করবে আর কি। এটা অল পেজের টোটাল রিপোর্ট আর কি, টোটাল এভরিথিং এখানে। তারপর এগুলো ভেঙে ভেঙেও অনেক রিপোর্ট তৈরি করা হয়েছে, যেমন এখানে সামারাইজ করা হয়েছে টোটাল, যে কতগুলা পেজ স্ক্রল করছে, কি কি ইস্যু আছে, এগুলা জাস্ট সিম্পলি সামারাইজ করা হয়েছে। তারপর হচ্ছে ইস্যুস যেগুলো আছে, এখানে ইস্যু কোন কোন ইস্যুগুলো আছে সেগুলো এখানে দেখানো হচ্ছে, যেমন এটা টাইটেল অনেক বেশি লং, ইমেজে আল্টার ট্যাগ মিসিং আছে। এই যে সব ইস্যুগুলো আছে, কোন পেজে কি ইস্যু আছে এগুলা ডিটেলস মানে দেখানো হয়েছে এখানে। রিডাইরেক্ট ইস্যু থাকলে এখানে সেটা দেখাবে। টোটাল লিঙ্কের সামারাইজ এখানে দেখাবে, অ্যাঙ্কর টেক্সট কোথাও মিসিং টিসিং থাকলে বা সুবিধা অসুবিধা থাকলে আপনি এখানে দেখতে পাবেন। এখানে এখানে হচ্ছে লিঙ্কস, হ্যাঁ টোটাল লিঙ্কসের যে ব্যাপার, সবগুলো লিঙ্কস নিয়ে অ্যানালাইসিস এর রিপোর্ট এখানে। তারপর লিঙ্কের একটা সামারাইজ এখানে পাবেন আর কি। তারপরে হচ্ছে যে আপনার ইমেজের ইয়াগুলো আর কি, ইমেজের কি অবস্থা এখানে সবই দেখতে পাবেন। তারপরে এই জিনিসটা আমার খেয়াল নেই আর কি। আচ্ছা একটু গুগল করে দেখি আর কি, যখন কাজ করতেছিলাম তখন
অনেক ফিচার। ও আচ্ছা, জিওগ্রাফিক্যাল, ও সরি, ভুলে গেছি আর কি এটা। মানে মেইনলি আমি যখন টুলস নিয়ে কাজ করছি তখন মেইনলি প্রচুর স্টাডি করতে হয়েছে, অবশ্যই নতুন করে সব কিছু এসিয়ানে কোন কোন ফিচার গুলো দরকার আর কি। যদিও এটা অনেকটা দেখবেন যে স্কিমিং ফগের মতো অনেক কিছু আছে, বাট আমি আসলে স্কিমিং ফগকে টোটালি ফলো করি নাই। আমি নর্মালি হচ্ছে প্রচুর স্টাডি করতেছিলাম। যেমন ধরেন আছে সার্চ কনসোলের আপনার, আচ্ছা এখানে আমি এই ইয়াতে আমি দেখাবেন একটু পরে। মানে গুগলের অনেকগুলো রিসোর্স নিয়ে প্লাস টেকনিক্যাল বিভিন্ন রিসোর্স নিয়ে এগুলা, তারপরে ধরেন কাছে আউল ভাইয়ের থেকে অনেক কিছু মাঝে মাঝে স্টাডি তো হয় আর কি। তো তারপরে ধরেন স্কিমার যে ব্যাপারটা, দেখেন স্কিমা কোন কোন পেজে কি ধরনের স্কিমা আছে, সাইড ম্যাপ এন্ড অ্যানালাইসিস। তো ধরেন আপনার টোটাল ইউআরএল করার পরে ধরেন এটা হচ্ছে দেখাবে যে কোন কোন ইউআরএল সাইড ম্যাপ থেকে মিসিং হয়ে গেছে বা এই ধরনের যদি ব্যাপার থাকে, তাহলে এখানে আপনি দেখতে পাবেন সাইড ম্যাপে কোথাও মিসিং আছে কিনা। ইভেন সাইড ম্যাপের যদি কোথাও ইরর থাকে সেগুলো দেখাবে আর কি। স্ট্রাকচার ইস্যু, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানে যদি ওইভাবে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, তারপর আমি এইচটিএমএল রিপোর্টে যে আরো ডিটেলস এটা একটু এক্সপ্লেন করব। তারপর হচ্ছে এখান থেকে ধরেন আরেকটা ইয়াস, আরো কয়েকটা আছে এখানে সবই দেখাচ্ছে না, যেমন ফাইল অ্যানালাইসিস। এখানে সব ফাইলের অ্যানালাইসিস দেখতে পাবেন। ইমেজ ছাড়াও তো অন্য ফাইল থাকতে পারে আপনার ইয়াতে। তারপরে হচ্ছে আপনার এক্সটার্নাল রিকোয়েস্ট, এক্সটার্নাল যেসব লিঙ্ক আছে ওইগুলার যে ব্যাপারগুলা ঠিকঠাক আছে কিনা সেটার আর কি। তারপরে হচ্ছে আপনার সার্চ কনসোলের ডেটা দেখেন, এখানে দেখতে পাবেন সার্চ কনসোলের টোটাল ডেটা আর কি। এখানে কি কি ডেটা দেখতে পাবেন, কতগুলা কিওয়ার্ড পিক করতেছে এই পেজগুলা, ইমপ্রেশন পাচ্ছে কতগুলা, ক্লিক পাচ্ছে কতগুলা, তারপরে হচ্ছে সিটিআর, তারপর এভারেজ পজিশন। তো এটার ব্যাপারটা আরো ভালো দেখতে পাবেন ইয়াতে গেলে আর কি, এইচটিএমএল রিপোর্টে গেলে। এইখানে দেখতেছি যে মাল্টিপল টাইমস হচ্ছে সে করতেছে, এখানে মেবি কিছুটা আপডেট করা লাগবে আমার সিস্টেমে। আচ্ছা ওটা আমি দেখবো না পরে পরবর্তীতে। আহ, না, এখানে হচ্ছে এভারেজ পজিশন আবার পেজ চেঞ্জ দেখতেছি। আচ্ছা এই জিনিসটা এইচটিএমএল রিপোর্টে গেলে আরো ভালোভাবে দেখা যাবে আর কি। তো সার্চ কনসোলের পরে ইউআরএল ইন্সপেকশন, এখানে হচ্ছে আপনার সার্চ কনসোলের যে ইস্যুস ইউআরএল ইন্সপেকশনের বা যে ফিচার আছে সেটা আর কি। তারপর হচ্ছে টপিকের অ্যানালাইসিস, এটা হচ্ছে একটা মোস্ট খুবই পাওয়ারফুল একটা জিনিস আর কি। দেখেন এটা হচ্ছে আপনার শিপ কিওয়ার্ড কি, তারপরে কোন ক্যাটাগরি আন্ডারে পড়তেছে, এগুলা গ্যাপ, এটা আপনি এইচটিএমএল রিপোর্টে আরো সুন্দর দেখতে পাবেন আর কি। তো এটা মোটামুটি আপনার রিপোর্ট এগুলাই। তো চলেন এরপরে পিডিএফটা দেখলাম, পিডিএফ অবশ্যই তেমন কিছু না, শুধুমাত্র কিছু সামারাইজ আর কি। তো এরপরে আমার যে ইন্টারেস্টিং ব্যাপার এইচটিএমএল রিপোর্ট এটা দেখি। তো এইচটিএমএল রিপোর্টটা যদি ওপেন করে দেখেন, এটা হচ্ছে আমার টোটাল ওভারভিউ। আমার কতগুলো কন্টেন্ট রিসোর্স কি কি করছে আর কি, ডোমেনের বয়স কত, এভারেজ সিডেবিলিটি স্কিমা সবকিছু দেখাচ্ছে। এবং এখানে একটা বিষয় বলা হয়েছে যে ক্রলার যদি হচ্ছে আপনি এইচটিটিপি মোড ইউজ করেন, ধরেন আপনার এখান থেকে এইচটিটিপি মোড ইউজ করেন, তাহলে আপনার হচ্ছে নর্মালি এইচটিটিপি মোড ইউজ করলে আপনার, সরি এইচটিটিপি মোড না, আপনি যদি ব্রাউজারের মোড ইউজ করেন এখান থেকে, ধরেন এই যে ব্রাউজার মোড হেডলেস অথবা গুই, তো সেক্ষেত্রে আপনার ব্রাউজার মোডে হচ্ছে ধরেন যেসব সাইটগুলা জাভাস্ক্রিপ্টের সাপোর্ট ছাড়া চলতে পারে না, ধরেন রিয়াক্টে তৈরি করা সাইট, কোর রিয়াক্টে তৈরি করা সাইট, ইভেন সাইট যদি নেক্সট.জেসও হয় অনেক সময়, ধরেন ক্লায়েন্ট কম্পোনেন্ট ইউজ করার ফলে সাইটে জাভাস্ক্রিপ্ট ডিসেবল করলে ধরেন পুরো সাইটের কোনো কন্টেন্ট লোড হবে না, এ ধরনের ইস্যু থাকলে কিন্তু এটা সে ধরতে পারে না, কারণ সে অলরেডি ব্রাউজার সাপোর্ট ইউজ করতেছে আর কি। যার ফলে সে ধরেন ব্রাউজারে নর্মালি রিঅ্যাক্টের সাইটে তো পুরোপুরি লোড হয় আর কি। সো এটা অনেক সময় দেখাচ্ছে যে ক্লিয়ার ভাবে সে হয়তো করতে পারবে না, কারণ ব্রাউজার ওপেন করে পেজের ডাটা লোড করতেছে। তো যার ফলে যদি এইচটিটিপি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবে কারণ সে রিপোর্ট ডাটা পাবে না আর কি। বাট ব্রাউজার ইউজ করলে যেটা হবে, আপনি নর্মালি যেটা করতে পারেন
ধরেন আপনার আমার যদি এটা সাইট হয়, ধরেন এই যে সাইটটা আমি ক্রল করলাম আর কি, এই সার্চ ফোকাস, এই যে। তো আমি যেটা করব, এখান থেকে যে সাইট সেটিংসে যাব, যাওয়ার পরে এখান থেকে জাভাস্ক্রিপ্টটা ব্লক করে দিব। এই যে জাভাস্ক্রিপ্টটা ব্লক করে দিব। ব্লক করার পরে আমি যদি এখন সাইটটাকে রিলোড দিই, দেখবো যে দেখেন সাইটটা হচ্ছে মানে কন্টেন্ট দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো দেখেন কন্টেন্ট দেখা যাচ্ছে যদিও, তবে দেখেন এখান থেকে নেভিগেশনটা চলে গেছে আর কি, নেভিগেশন নাই। তো গুগল আসলে এইভাবেই কিন্তু দেখে এই সাইটে, মানে যেই প্রথম অবস্থায় যদিও গুগল জাভাস্ক্রিপ্ট রেন্ডার করে, বাট প্রথম অবস্থায় এভাবে দেখে। ইভেন এই বিষয়টা আহ, আওয়াল ভাই এখান থেকে মেবি অলমোস্ট 1 বছর আগে এই বিষয়টা দেখাইছিল আর কি। সরি, এটা মেবি আওয়াল ভাইয়ের কোনো একটা কোর্সে ছিল, এটা পাবলিকালি বলা ঠিক হয়নি। আচ্ছা, তারপর সমস্যা নাই। তো এটা হচ্ছে যে এটা দেখেন গুগল কিন্তু প্রথম অবস্থায় এই জিনিসটা দেখে, এবং তাছাড়া এই বিষয়ের স্টাডি করার জন্য আমি এখানে একটা রিসোর্স অ্যাড করে দিয়েছি। এটা গুগলের থেকে নিজস্ব রিসোর্স আর কি, যেটা। তো দেখেন এখানে আপনি জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, যারা হচ্ছে যে ধরেন ইসিও নিয়ে কাজ করে, আমি আশা করব তারা এই কন্টেন্ট গুলো সব পড়বেন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুগলের থেকে প্রোভাইড করা। ইভেন আমি কিছুদিন আগে দেখতেছিলাম যে গুগল বলে দিছে আপনি যদি আপনার প্রজেক্টের জন্য এসইও এক্সপার্ট হায়ার করেন, তাহলে তাকে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করবেন সেটাও গুগল এখানে বলে দিছে। আপনি এখানে ফাইল পড়লে খুঁজে পাবেন। তো দেখেন এখানে জাভাস্ক্রিপ্টের যে ব্যাপারগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো এখানে সবই আছে। তো যার ফলে নর্মালি হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ছাড়াও যাতে আপনার কন্টেন্ট লোড হয় প্রথমে, ইনিশিয়ালি যাতে কন্টেন্ট লোড হয়, যদিও এখানে একটা ইস্যু আছে, নেভিগেশনটা পাওয়া যাচ্ছে না। তারপরেও এটা ইস্যু, ডেফিনেটলি ইস্যু, কারণ নেভিগেশনটা অবশ্যই থাকা উচিত ছিল। আহ, মোটামুটি আপনার কন্টেন্টের মেইন পার্টগুলো লোড যদি হয়, তাহলে মনে করবেন যে ঠিকঠাক আছে আর কি। তো আমি এখন রিসেট করে রিফ্রেশ করতেছি, দেখেন এখন কিন্তু দেখাচ্ছে আর কি। তো এটা একটা ইস্যু, কিন্তু ছোট করে এটা একটা ডেফিনেটলি ইস্যু, নেভিগেশনটা টোটালি পাওয়া যাচ্ছে না জাভাস্ক্রিপ্ট ছাড়া আর কি। তো তারপরে সাইটের হেলথ, দেখেন এখানে টোটাল একটা সাম রিপোর্ট দেখাচ্ছে কোন কোন ইস্যু আছে, এবং ইস্যু কোন কোন পেজগুলো এফেক্ট হয়েছে, এবং সেই পেজের কোন কোন সমস্যা আছে। এখানে দেখেন টোটাল সুন্দর করে, মানে কোন যেগুলো ক্রিটিক্যাল সেগুলা, ধরেন আপনার যে মেটা ডেসক্রিপশন মিসিং, এটা খুবই ক্রিটিক্যাল ইস্যু। ওয়ার্নিং আছে, ধরেন যে ধরেন কিছু কিছু ওয়ার্নিং আছে, এগুলোও দেখতে পারেন, সমস্যা নেই। বাট ইনফো এগুলা জাস্ট ইনফো, আপনি চাইলে ইয়া করতে পারেন, নাও করতে পারেন। বাট ওয়ার্নিং পর্যন্ত আপনি চেক দিবেন, ক্রিটিক্যাল ওয়ার্নিং এর দুইটা জিনিস আর কি। তো ওয়ার্নিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো স্কিপ করা যায়, বাট ইস্যুগুলো মোস্ট, ক্রিটিক্যাল গুলো মোস্ট ইম্পর্টেন্ট। রোবোটিক্সের যে সামারাইজ ঠিকঠাক কাজ করতেছে কিনা, রোবোটিক্সের সাইড ম্যাপ ঠিকঠাক আছে কিনা, যদি মাল্টিপল সাইড ম্যাপ থাকে সেগুলোকেও রিপোর্ট দেখাচ্ছে। সাইড ম্যাপটা সবগুলা, মানে একটা সাইড ম্যাপের ভিতর তো মাল্টিপল সাইড ম্যাপ থাকবে, এটা স্বাভাবিক বিষয়। সব ঠিকঠাক আছে কিনা, এগুলা কতগুলা ইউআরএল পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে অনেক সাইটে এমন হয় সাইড ম্যাপের দেওয়া হচ্ছে, সাইড ম্যাপটা কাজ করতেছে না। রোবট টেক্সট ঠিকঠাক মতো আছে কিনা, সার্চ ইঞ্জিনের ক্রলিং অ্যালাউ টালাউ করতেছে না। তো এই পুরো বিষয়গুলো ধরেন এখানে আপনি দেখতে পাবেন। ডোমেনের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন এখান থেকে অনেক কিছু। ডোমেন কবে ক্রিয়েট করেছে, সাইটের বয়স কত, কোথা থেকে নেওয়া হয়েছে। ইভেন যদি কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনার কম্পিউটারের সাইট যদি আপনি ক্রল করেন বা তার কন্ট্যাক্ট ইনফরমেশন পান, এখানে যদিও সবসময় যে ভ্যালিড মেইল থাকে সেটা না, অনেক সময় ডামি মেইলও থাকতেও পারে। বাট অনেক ক্ষেত্রে ভ্যালিড মেইল থাকে, যেমন এটা হচ্ছে একটা ভ্যালিড মেইল আর কি। এটা ওই ডিএনএস ইনফরমেশনের ভিতর থেকে সে এটা নিয়েছে আর কি। এখানে আছে সার্চ কনসোলের রিপোর্ট, ইন্টারেস্টিং। এখানে আরো ডিটেলস দেখতে পাবেন সার্চ কনসোলের। এখানে টোটাল একটা সামারাইজ আর কি। দেখেন যে সাইটগুলা বেশি ইমপ্রেশন পাচ্ছে সেটার উপর বেস করে একটা ইনফরমেশন। যে সাইটগুলা বেশি বেশি ক্লিক পাচ্ছে, সিটিআর, মানে ক্লিক সিটিআর বেশি আর কি, সেগুলোর উপর বেস করে একটা ফিল্টার করছে আর কি। যে সাইটগুলো টপ পারফরমেন্স করতেছে বেজ অন ইমপ্রেশন, মানে ইমপ্রেশন বেশি পাচ্ছে এরকম সাইটগুলো সে সামারাইজ করছে। যে সাইটগুলা
কিওয়ার্ড বেশি পিক করতেছে, সরি সাইট বলতেছে আমি বারবার, মানে যে পেজগুলো আর কি, যে পেজগুলা কিওয়ার্ড বেশি পিক করছে সেটার উপর দেখেন একটা ফিল্টার করার চেষ্টা করছে, যেমন হোম পেজ বেশি কিওয়ার্ড পিক করছে, তারপরে এই পেজ দেখেন এগুলা তেমন কিওয়ার্ড পিক করতে পারে নাই, 4টা কিওয়ার্ড। তারপর হচ্ছে লো পারফরমেন্স পেজ। ধরেন শুধু হাই পারফরমেন্স পেজ তো দেখলে হবে না, যে পেজগুলো লো পারফরমেন্স করতেছে বেজ অন সিটিআর, দেখেন সেটার এই পেজটা ইমপ্রেশন পাচ্ছে বেশি, বাট সিটিআর দেখেন নাই আর কি, তেমন একটা 0% দেখাচ্ছে। তো এগুলা যেগুলো ওস্ট কেস সেগুলো তো দেখতে হবে সাইটের অ্যানালাইসিসের জন্য। তারপরে লো পারফরমেন্স করতেছে দেখেন, যেগুলো ইমপ্রেশন পাচ্ছে না আর কি, দেখেন এইসব সাইটগুলো খুব খারাপ করতেছে আর কি। তারপরে দেখেন যে লো পারফরমেন্স করতেছে যে সাইটগুলা, যেগুলা কিওয়ার্ড পিক করতেছে না ঠিকঠাক মতো, সেই সাইটগুলো স্ট্যাটাস দেখাচ্ছে আর কি। কিওয়ার্ড পিক করতেছে না, এটা একটা খারাপ ব্যাপার ডেফিনেটলি। তারপরে ইউআরএল এর ধরেন এইসব রিপোর্টগুলো আপনি হয়তো সার্চ কনসোলের ভিতরে যে আপনাকে অনেক ম্যানুয়ালি খুঁজে খুঁজে এটার সাথে এটা মিলাই মিলাই দেখতে হবে, যেটা অনেক সময়ের ব্যাপার আর কি। এবং এটা অনেক সহজে আপনি বের কর মানে বের করা একটু ঝামেলার কাজ, ডেফিনেটলি আপনি পাবেন, ঝামেলার কাজ আর কি। কিন্তু এখানে পুরো আপনার একটা সামারাইজ ধরাই দিবে একদম, মানে আপনার সার্চ কনসোলের অ্যানালাইসিস আর কি, যে কোনগুলো হাই পারফরমেন্স করতেছে, কোনগুলো লো পারফরমেন্স করতেছে, ধরেন ইমপ্রেশনের উপর বেশি ভালো করতেছে কোনগুলা, সিটিআর এর উপর বেশি ভালো করতেছে কোনগুলা, বা সো কিওয়ার্ড পিক বেশি করতেছে কোনগুলা, আবার ঠিক এর অপোজিটে কোনগুলা খারাপ করতেছে, পুরো রিপোর্ট ধরেন এখানে খুব সহজে আপনি পাবেন আর কি। তারপর হচ্ছে ধরেন আপনার ইউআরএল ইন্সপেকশন, কতগুলো ইউআরএল সে ইন্সপেক্ট করছে, নট ইন্ডেক্স হয়েছে কতগুলো, ইন্ডেক্স হয়েছে কতগুলো, ইরর কতগুলা। তারপরে সার্চ কনসোলের বিভিন্ন ধরনের যে কমন ইরর গুলা থাকে এখানে আপনি সবই দেখতে পাবেন। হ্যাঁ, ধরেন যে কতগুলো ইন্ডেক্স হচ্ছে না, কি কি ইস্যু আছে, সব এখানে আপনি দেখতে পাবেন আর কি। এটাই মোটামুটি সার্চ কনসোলের পুরো সুন্দর একটা অ্যানালাইসিস। এবং প্রতিটা জায়গায় আপনি সিএসভি ডাউনলোড করতে পারবেন এখান থেকে, এই যে আমি যদি ক্লিক করে দেখেন সিএসভি প্রতিটা আলাদা আলাদা সেকশন ডাউনলোড করতে পারবে। কোড স্ট্রাকচার এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকে যারা ওয়ার্ডপ্রেসে সাইট তৈরি করে নর্মালি ভালো ভালো থিমগুলো হচ্ছে আপনার হেডার, ন্যাব, যে সিমেন্টিক এইচটিএমএল ট্যাগ আর কি, সিমেন্টিক এসিও মনে করেন না যেন, সিমেন্টিক এইচটিএমএল এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। মানে যেসব গুগল যখন ক্রল করে তখন যদি আপনি তার সিমেন্টিক ট্যাগগুলো দেন তাহলে গুগল সহজে পার্স করতে পারে যে এটা হেডার, এটা ন্যাব, এটা ফুটার, মেইন কন্টেন্টের এরিয়াটুকু, ধরেন আর্টিকেল বা মেন এই ধরনের ইয়া থাকলে সে সহজে পার্স করতে পারে। তো এটাই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ গুগলকে অবশ্যই বোঝাতে হবে যে এইটা আমার কন্টেন্ট। তো এটা অনেক ক্ষেত্রে যে সাইটগুলা থাকে ধরেন এলিমেন্টার দিয়ে, যে সাইটগুলা তৈরি করে, মানে ধরেন এই যে পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করে, এই ধরনের থিম রেডিমেড আমরা অনেক সময় নিয়ে থাকি আর কি বিভিন্ন সার্ভিস পেজ ডিজাইন করার জন্য। এগুলো দেখবেন যে এই ধরনের ইস্যুস থাকে আর কি। তো ভালো ভালো থিমগুলাই এগুলা ইস্যুস থাকে না। তো এলিমেন্টার দিয়ে যেসব ডিজাইনগুলো করে ওরা আসলে এগুলা, আর তাছাড়া দেখা যাচ্ছে ডেভেলপার এতে ইসিও নলেজ নাও থাকতে পারে, তারা হয়তো ইউজ করতে পারে বা নাও করতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এই কোডের যে স্ট্রাকচারগুলো সিমেন্টিক এইচটিএমএল সব ফলো করতেছে কিনা। তো দেখেন তারপরে এখানে আপনার ব্রোকেন লিঙ্কের ব্যাপারে দেখাচ্ছে। তারপরে যে ইস্যুস গুলা হয়েছে, ধরেন এগুলো আমারই মেইন কন্টেন্ট এরিয়া হয়েছে, দেখেন মেইন কন্টেন্ট পাচ্ছে না আর কি। তো যদি এটা হোম পেজ, এটা আসলে মেইন কন্টেন্ট ডাইনামিক থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। তবে এগুলো ধরেন যেগুলো আপনার বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো দেখতে পারেন, বাকিগুলো এখান থেকে মানে স্কিপ করে যেতে পারেন, সমস্যা নেই। তারপর ফাইলের অ্যানালাইসিস রিপোর্ট, এখানে আপনি আরো সুন্দর করে দেখতে পাবেন। দেখেন আপনার ফাইলের কতটুকু সাইজ, এই যে ইমেজের কতটুকু, কত সময় রেসপন্স করতে লাগতেছে টাইম, আপনি খুব সুন্দর করে এখানে দেখতে পাবেন আর কি। তারপর হচ্ছে লিঙ্ক অ্যানালাইসিস, লিঙ্কের যে ব্যাপার, ধরেন আপনার এই যে লিঙ্ক আপনি দেখতে পাবেন যে অ্যাঙ্কর টেক্সট গুলো মিসিং আছে কিনা। তো এখন কোন লিঙ্কের জন্য অ্যাঙ্কর টেক্সট মিসিং সেটা আপনি দেখতে পাবেন এখানে, যাতে আপনি সহজে খুঁজে পান আর কি। লিঙ্কের সামারি, এখানে সামারি দেখতে পাবেন কোন পেজের কি ইয়াগুলা, এগুলো আপনি ইয়াতে দেখছেন আর কি। তারপর এখানে অনেক সুন্দর করে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আর কি। অল্টার ট্যাগ মিসিং,
আহ, এগুলা স্কিমা কি স্কিমা ব্যবহার করছে কোন পেজে সেই রিপোর্টগুলো। যদি স্কিমার ভিতরে ইরর থাকে তখন এখানে ইরর দেখতে পাবেন আর কি। ইররের কিছু যদি থাকে, এক্সটার্নাল লিঙ্কের যে ব্যাপারগুলো, এক্সটার্নাল লিঙ্ক ধরেন হচ্ছে ঠিকঠাক কাজ করতেছে কিনা এটা দেখে আর কি। তো অনেক ক্ষেত্রে এইচটিটিপি মেথডে আপনার এক্সটার্নাল লিঙ্কের হয়তো কিছুটা গরমিল হইতে পারে, কারণ যে সাইটের ধরেন এক্সটার্নাল লিঙ্ক ওই সাইট হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট ব্লক করতেছে, সেক্ষেত্রে তো হয়তো অনেক সময় রিপোর্টটা ঠিকঠাক মতো নাও দেখাইতে পারে আর কি, মানে স্ট্যাটাস কোড বা হয়তো ভুল দেখাইতে পারে। বাট যদি আপনি ব্রাউজারের মোড ওপেন করেন সাপোর্ট, তাহলে আরো ডিটেলস মানে অলমোস্ট 90% কারেক্ট দেখাবে আর কি, যে হ্যাঁ এক্সটার্নাল লিঙ্কগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে সাইড ম্যাপের অ্যানালাইসিস, এই যে দেখেন। তারপরে টপিকের অ্যানালাইসিস, যেটা আমি বলছিলাম যে এখান থেকে আরো সুন্দর দেখা যাবে আর কি। তো দেখেন, আম, এখানে আপনি খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে এটা নিশটা কি সে ডিটেক্ট করছে, যে রিক্রুটমেন্ট এজেন্সি, এটা আছে সিঙ্গাপুর বেস। দেখেন তার নিশের ওপর যেসব টপিক গুলা এই যে আপনারা অনেকে এই যে সিমেন্টিক এইচটিএমএল নিয়ে চিল্লাচিল্লি করেন, বা এই সিমেন্টিক এসইও নিয়ে লাফালাফি করেন, বা অনেকে, বা সরি মানে কিছু মাইন্ড করেন না, লাফালাফি বললাম আর কি। মানে সিমেন্টিক এইচটিএমএল আসলে ভালো বিষয় আর কি, ডেফিনেটলি। যে টপিক্যাল ক্লাস্টারিং করেন বা ইয়া করেন, দেখেন এইখানে এই নিশের ওপর কোন কোন টপিক গুলা ধরেন যে আপনার মেইন টপিক, সেগুলা সে ডিটেক্ট করছে, করার পরে আপনার সাইট আর কি কোন কোন টপিক গুলো কভার করছে আর কোনগুলো কভার করে নাই। যেমন দেখেন এই টপিকটা সে কভার করছে, স্যালারি ট্রেন্ড আর স্কিল গ্যাপ, এই দুইটা টপিকের উপর সে কন্টেন্টটা দিছে আর কি। তাছাড়া দেখেন অলমোস্ট বেশিরভাগ টপিক সে মিস করছে। এবং দেখেন এখান থেকে আপনি ওই টপিকের আন্ডারে সাব টপিক যেসবগুলো হইতে পারে, এই ধরনের আইডিয়াও আপনি এখানে পাবেন। তো এখানে ধরেন যে যেহেতু এই সাজেশনটা মূলত এআই থেকে নেয় আর কি, অনেক সময় ধরেন কিছুটা চেঞ্জ হইতে পারে, ধরেন যে সবসময় এই ডাটাই একদম হুবহু দেখাবে সেটা না, কিছুটা কম বেশি হইতে পারে। বাট এটা আহ, যদি আপনি অলমোস্ট 50% কভার করেন, দেখেন এই সাইট মাত্র 20%, 2% কভার করছে, বা হয়তো কখনো কখনো দেখাবে যে 1%ও কভার করে নেয়, বা এটা ধরেন যদি বাই এনি চান্স এটা মিস হয়ে যায়, তাহলে দেখেন হয়তো নাও ম্যাচিং হইতে পারে। বাট যদি অ্যাভারেজ আপনার 50% আপনি কভার করেন, মানে যে আমার ধারণা মতে আর কি, আমার স্টাডি মতে, যেহেতু আমি এটা সিস্টেমটা বানাইছি আর কি, সো 50% যদি কভার করে, 50%, 100% দরকার নেই, দ্যাট মিনস আপনার মোটামুটি আপনি একটা সঠিক ট্র্যাকে আছেন আর কি, যে হ্যাঁ আপনার সাইটটা ঠিকঠাকভাবে আপনার নিজের উপর কাজ করতেছে। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি, যে এই যে স্যালারি ট্রেন্ড নিয়ে তাদের একটা কন্টেন্ট আছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এই স্যালারি ট্রেন্ড বা এই টপিকসে কভার করতেছে আর কি। হ্যাঁ, তারপরে যে স্কিল গ্যাপ, এই টপিকটা সে কভার করছে আর কি। বাট সে চাইলে আরো এই যে জব মার্কেট অ্যানালাইসিস বা এমপ্লয়ার রেটস, এইসব টপিকের উপর সে কন্টেন্ট দিতে পারতো আর কি। বা ধরেন এই টপিকের উপর ধরে সে কিওয়ার্ড রিসার্চ করে একটা ভালো কিওয়ার্ড পিক করে এই টপিক দিয়ে সে কন্টেন্ট তৈরি করতে পারতো। বা ধরেন এই যে টেম্প এজেন্সিস, এইটার উপর বেস করে সে একটা কিওয়ার্ড রিসার্চ করে বের করে নিয়ে একটা টপিক সে কভার করতে পারতো আর কি। তো এইভাবে এটা অনেক মানে খুব চমৎকার একটা জিনিস আর কি, যদি আপনি বর্তমান সময়ে, যেমন ধরেন এই যে জব মার্কেট প্ল্যাটফর্ম, এই টপিকের উপর এই যে রিক্রুটমেন্ট এজেন্সি, এটা ইন্টারনাল লিঙ্কিং প্লাস হচ্ছে টপিক্যাল ক্লাস্টারিং, বা যেটা, এটা যে আসলে ধরেন বর্তমানের নিউ ট্রেন্ড সেটা না, এটা আসলে অনেক আগে থেকেই ছিল। যেমন ধরেন আগে একটা সময় সাইলো স্ট্রাকচার ফলো করতো বা বিভিন্ন ধরনের স্ট্রাকচার, এখন টপিক্যাল ক্লাস্টারিংটা মানে ট্রেন্ডিং আর কি, বিশেষ করে ওই যে সিওয়ান টু সিও ব্যাপার ট্যাপারগুলো। তার তো এটা এটা কিন্তু দারুণ একটা জিনিস। উম, এই আর কি। আহ, এবং এটার জন্য আপনার কিছু করা লাগবে না, অটোমেটিক সেই এর হেল্প নিয়ে এগুলো ডিটেক্ট করবে আর কি। এটার জন্য খুব সুন্দর একটা মেকানিজম, মানে খুব পাওয়ারফুল একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে মেকানিজম, দুইটাই হচ্ছে তৈরি করা আর কি, যে যাতে 100% মানে সরি আই মিন অনেক সময় এরকম হয় না যে আমরা একটা একটা প্রম দিয়ে আরেক রকম অ্যান্সার দেয় না, এই জিনিসটাই মেনটেন করবে আর কি, এইভাবে পাওয়ারফুল ভাবে প্রম্পটিং প্লাস হচ্ছে মেকানিজমটা তৈরি করা আর কি।
ইউআরএল ফেল হইলে মজার ব্যাপার হচ্ছে দেখেন এটা কন্টেন্টের যে পেজগুলা, হ্যাঁ, ধরেন কথা কথা যে এটা একটা কন্টেন্টের পেজ, তো দেখেন টাইটেলের লেন্থ কত, এইসনের লেন্থ কত, ওয়ার্ড কত, তার লিঙ্ক কতগুলো, ইনবাউন্ড, সার্চ কনসোল কি কি কতগুলো, লাস্ট কত আগে আপডেট হয়েছে, রিডেবল স্কোর কত, এবং এখানে আপনার কিছু ইয়া দেখাবে যে মিসিং এইসন, ধরেন ৩টা এইসনের মিসিং আছে। আপনি এখান থেকে সিএসভি ডাউনলোড করে যেখানে ধরেন এইসনের লেন্থ হচ্ছে 0, দ্যাট মিনস এইসন মিসিং। হ্যাঁ, তারপরে নন ইন্ডেক্সেবল 0, এভারেজ ওয়ার্ড কাউন্ট কিওয়ার্ড পিক করতেছে, 0 কিওয়ার্ড পিক করতেছে, দ্যাট মিনস যদি আপনি চিন্তা করেন যে ওর্স মানে যেসব পেজগুলা খুব খারাপ করতেছে সেগুলো আপনি দেখবেন, সিএসভি ডাউনলোড করে জাস্ট 0 কিওয়ার্ড পিকগুলো শর্ট করবেন, করে সেগুলো দেখবেন আর কি। এবং শুধু এটা না, এখানে সোর্স লিঙ্ক দেওয়া আছে, মানে সোর্সের পেজ কোনটা। মজার ব্যাপার হচ্ছে যে প্রতিটা ইন্ডিভিজুয়াল পেজের রিপোর্ট এখানে আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন, এই যে এই পেজের রিপোর্ট কি কি ইয়াগুলো আছে, কোথায় কি ঝামেলা আছে, মেটা ট্যাগ, তারপরে হেডিং এর সামারাইজ, হ্যাঁ, হেডিং এর স্ট্রাকচার মানে ইয়াগুলা, হেডিং এর যে আউটলাইন মানে কন্টেন্টে আউটলাইন সে ধরুন ঠিক করে নিয়ে আসছে আর কি। তারপরে কন্টেন্টের যে ব্যাপার অ্যানালাইসিস গুলো, কত ওয়ার্ড, তারপরে প্যারাগ্রাফ কতগুলা, সেন্টেন্সের ওয়ার্ড কাউন্ট, সেন্টেন্স কাউন্ট, সেন্টেন্সের অ্যাভারেজ ওয়ার্ড কাউন্ট, অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে টেক্সট টু এইচটিএমএল রেশিও, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দেখেন এটা কিন্তু ভালো একটা জিনিস যে 48% টেক্সট টু এইচটিএমএল রেশিও, অনেক ক্ষেত্রে 10%। মানে অনেক সাইট আছে অনেক হেভি এইচটিএমএল ইউজ করে, ধরেন এলিমেন্টার দিয়ে ডিজাইন করা সাইট টাইট গুলা বা আরো অনেক ভারী পেজ বিল্ডার গুলা ডিজাইন করতে 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 এত পরিমাণ কোড ইউজ করে, এইচটিএমএল ইউজ করে, মানে টেক্সট আর এইচটিএমএল রেশিওটা অনেক, যদিও আসলে এটা ইস্যু না, বাট আসলে গুগল যত রেশিও ভালো থাকবে, 50% মতো থাকবে বা অ্যাটলিস্ট 30% 40%ও থাকলে ভালো। তো তাহলে যেটা হবে যে গুগলের ধরেন ওপর প্রেশার কম থাকবে, পেজের সাইজ কম থাকবে। হ্যাঁ, মানে ধরেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ধরেন এই একটা পেজ, আমি যদি এটা ইন্সপেক্ট করি, তো ধরেন অনেক পেজ থাকে যে অনেক পরিমাণ, মানে এই কন্টেন্ট এরিয়াতে ধরেন অনেক বেশি এইচটিএমএল মানে ইউজ করতে 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 টেক্সটের রেশিও কমে গেছে, সেটা আর কি। ঠিক আছে, যদিও বা এটা ধরেন আহামরি ইস্যু না, বাট যদি আমার অ্যানালাইসিস মতে ধরেন যদি এটা অনেক কম থাকে, ধরেন 10% ট্যাক্স, এটা আসলে সেটা খারাপ আর কি। তো যাই হোক, নর্মালি ধরেন ইন জেনারেল 10%-এর নিচে আসে না। তারপর দেখতে পারেন আপনার বিবেচনায়, আমি অত অত ভালো হয়েছে এক্সপার্ট না, আপনি আরো ভালো হয়েছে এক্সপার্ট, কন্টেন্ট লাস্ট কবে আপডেট হয়েছে, রিডেবিলিটি স্কোর, তারপরে ধরেন রিডেবিলিটি অ্যানালাইসিস দেখেন আরো দিচ্ছে যে 5 প্যারাগ্রাফ উইদাউট সাবহেডিং, হ্যাঁ, কোথা থেকে কোথায় কি হয়েছে এগুলা দেখাচ্ছে আর কি, এগুলা দেখতে পারেন। সার্চ কনসোলের কিওয়ার্ড অ্যানালাইসিস নাই এখানে, যদি থাকতো সে দেখাইতো আর কি, মানে কিওয়ার্ড পাই না, এই পেজ কোনো কিওয়ার্ড পিক করতে পারে না, এই জন্য এই পেজের ইন্ডিভিজুয়াল রিপোর্ট সে এখানে দেখাতে পারতেছে না আর কি। তারপর হচ্ছে এনগ্রাম, মানে এনগ্রামের রিপোর্ট ধরেন হেডিং এর উপর বেস করে দেখেন হেডিং এর যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কন্টেন্টের ভিতর কতটুকু মানে কতবার ইউজ করতেছে এগুলোর উপর একটা ইয়া। তারপর অল এনগ্রাম মানে পুরো হচ্ছে আপনার কন্টেন্টের এই যে হ্যাজার্ড এরিয়া, দেখেন এটা 5 বার ইউজ হয়েছে, সেলস ম্যানেজার 3 বার ইউজ হয়েছে, ইলেকট্রিক্যাল সলিউশন, এগুলো সম্পূর্ণ আমার মানে এগুলো এআই রিপোর্ট না কিন্তু, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার সিস্টেমের মেকানিজম দিয়ে তৈরি করা আর কি। তো এটা আর কি। তারপরে ওয়ার্ড অ্যানালাইসিস, এখানে দেখাচ্ছে যে ওয়ার্ড লেভেলে ধরেন কোন কোন ওয়ার্ড গুলা অ্যান্ড ইউজ হয়েছে 9 বার, সেলস 6 বার, এ ইউজ হয়েছে 7 বার। তারপর লিঙ্ক অ্যানালাইসিস, লিঙ্কের যে অ্যানালাইসিস গুলি, ইনবাউন্ড, ব্রোকেন লিঙ্ক, ইমেজ অ্যানালাইসিস, ইন্ডিভিজুয়াল পেজের স্কিমা, ওপেন গ্রাফ, তারপর পারফরমেন্স, যে যে এইচটিএমএল সাইজ কত বাইট, এটা বাইটের ভ্যালুটা বাইটে, ধরেন আমি যদি একটু দেখি যে বাইট টু কেবি, এটা হচ্ছে যে আপনার 4 কেবি আর কি, হ্যাঁ, মানে খুবই ছোট ইয়ে আর কি। আচ্ছা কই ছিলাম, এই যে এটা মোটামুটি ধরেন, তবে হ্যাঁ হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে কি যে ধরনের ক্রলার অনেক সময় ধরেন কন্টেন্ট এরিয়া ঠিকঠাক মতো ধরতে পারে না আর কি, এরকমও হইতে পারে, সেক্ষেত্রে কিছুটা গরমিল হইতে পারে আর কি।
এখন একটা কন্টেন্ট, প্রতিটা কন্টেন্টের এরিয়া ডাইনামিক ভাবে অনেক সময় ধরা টাফ হয়ে যায়, যদিও কিছু মানে অ্যালগোরিদম এখানে ইউজ করা হয়েছে, মানে কন্টেন্টের টেক্সটের রেশিও বা হেডিং রেশিও এটার উপর বেস করে আর কি। গুগল যেভাবে কন্টেন্টের এরিয়া পার্স করার চেষ্টা করে আর কি। সো সব থেকে বেটার ভাবে পার্স করতে পারে যদি আর্টিকেল ট্যাগ খুঁজে পায়, হ্যাঁ, বা মেইন ট্যাগ পায়, তাহলে তো খুব ভালোভাবে পার্স করতে পারে। তো এবং ঠিক যেভাবে সে গুগলের ক্রলার কাজ করে সেভাবে করার চেষ্টা করছে আর কি। তো এটা আর কি। তো অনেক ক্ষেত্রে ধরেন যদি ঠিকঠাক পার্স না করে এমনও হইতে পারে, সেটা আমি বলে রাখলাম আর কি। কারণ গুগলও সবসময় কন্টেন্ট এরিয়া পুরোপুরি ভালোভাবে পার্স করতে পারে না। এটা কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে, এখান থেকে ১ সপ্তাহ থেকে আউল ভাইয়ের সাথে কথা হচ্ছিল আর কি, একটা মিটিং এ। তো ভাই বলতেছিল যে গুগলও অনেক ক্ষেত্রে ঠিকঠাক মতো পার্স করে উঠতে পারে না আর কি, তার অবজারভেশনে। অনেক ক্ষেত্রে এটা হইতে পারে আর কি। তো এটা হচ্ছে যে কন্টেন্টের ইয়া পেজ আর কন্টেন্টের ডিটেল পেজ। যদি আপনার সাইটে প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্টের ইয়া এখানে দেখাবে। ক্যাটাগরি থাকলে দেখেন ক্যাটাগরি গুলা আলাদাভাবে সে ডিটেক্ট করবে আর কি। বা ধরেন এই যে ট্যাগ বা ক্যাটাগরি, হ্যাঁ, দেখেন এই ক্যাটাগরির ডিটেলস এখানে দেখতে পাবেন। ক্যাটাগরির ক্ষেত্রে এই যে জব ওপেনিং কোন কোন পেজগুলো আছে ক্যাটাগরিতে, কন্টেন্ট অ্যানালাইসিস, সার্চ কনসোলের রিপোর্ট আর কি। দেখেন এই যে দেখাচ্ছে কি ইমপ্রেশন, ক্লিক সিটিআর, হট কাউন্ট, ইনগ্রাম, এই আর কি। তো এটা ক্যাটাগরির জন্য আর কি। এখানে ইস্যুস আছে, সেই ইস্যুস গুলো দেখাচ্ছে। স্ট্যাটিক পেজ, ধরেন আপনার সাইটের হোম পেজ স্ট্যাটিক পেজ হিসেবে ডিটেক্ট করছে আর কি। কন্ট্যাক্ট, অ্যাবাউট, এমপ্লয়, ব্লগ, জব ওপেনিং। অ্যাকচুয়ালি যেসব স্ট্যাটিক পেজগুলো থাকে আপনার সাইটে, মানে যেগুলো ধরেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আছে, এইসব পেজগুলো স্ট্যাটিক পেজ আর কি। নর্মালি আমি সিক্রেটটা বলে দিই স্ট্যাটিক পেজটা কিভাবে নেয়। ধরেন এই যে মেনু এরিয়া বা ফুটার এরিয়া যেসব পেজগুলো থাকে, এগুলাকে সে নর্মালি স্ট্যাটিক পেজ হিসেবে ডিটেক্ট করে আর কি। তো এটা আর কি। এটার জন্য আলাদা কোনো মেকানিজম নাই আর কি, যে স্ট্যাটিক পেজ। তারপর আমি আসলে ডেভেলপ করার সময় আমি কিছু জিনিস ইউজ করতে চাইছিলাম, ডাইনামিক এরিয়া, স্ট্যাটিক এরিয়া, বাট আসলে ভালোভাবে কাজ করতেছিল না। অনেকগুলো সিস্টেম ওয়েতে টেস্ট করছিলাম কন্টেন্টের এরিয়া পার্স করার জন্য, স্ট্যাটিক এরিয়া, সাইড বার। তো ওই সিস্টেমগুলো আসলে ওইভাবে কাজ করতেছিল না, এবং এই বিষয়ে আমি কিছু রিসার্চ পেপারে দেখছিলাম আর কি। তো এখন স্ট্যাটিক পেজগুলোরও আমি ডিটেলস দেখতে পারি রিপোর্টে, এভাবে আর কি। দেখেন সার্চ কনসোলের রিপোর্টে এই যে দেখাচ্ছে এটার কি কি মিসিং আছে বা কি কি ইমপ্রুভ করা যায়, এটার উপর গাইডলাইন দিচ্ছে আর কি। এই যে কনসিডার অ্যাড এইসার ইমেল, হ্যাঁ, এটার উপর দেখেন ইমপ্রেশন পাচ্ছে, বলে দিচ্ছে যে আপনার এই যে এইসার ইমেলের উপর ইমপ্রেশন পাচ্ছে, বাট এটা হচ্ছে আপনার মিসিং আপনার কন্টেন্টে। হ্যাঁ, সেটার রিপোর্টও সে বলে দিচ্ছে আর কি। যে ধরেন যেসব কিওয়ার্ডগুলো আপনার ইমপ্রেশন পাচ্ছে বাট আপনার কন্টেন্টে মিসিং আছে, সেগুলা সে সাজেশন করতেছে আর কি, যে এইগুলো আপনি কনসিডার করতে পারেন আর কি, অ্যাড করা যায় কিনা। এবং এটা আপনি এটা এই কিওয়ার্ডগুলো আপনি রিপোর্টটা নিয়ে চ্যাট জিপিটি দিয়ে আপনি কন্টেন্টটা দিয়ে আপনি তাকে বলতে পারেন যে এগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় আর কি। তো মোটামুটি এই হচ্ছে আমার ইয়াটা। আশা করি অনেক পাওয়ারফুল একটা জিনিস আর কি, রিপোর্ট জন্য আর কি, যারা স্ক্রিমিং ফগ ইউজ করেন। কিছুটা হয়তো বলতে পারি যে স্ক্রিমিং ফগের কিছুটা অল্টারনেটিভ, আমি শিওর জানি না। বাট স্ক্রিমিং ফগকে যে আমি ফলো করছি ওইভাবে সেটা না। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি, হ্যাঁ, স্ক্রিমিং ফগ কি কি করে বা কোন কোন ফিচার আছে আমি সেটা দেখছি। বাট তাকে আমি ডেভেলপ টাইমে আমি টোটালি আমি স্ক্রিমিং ফগ দেখিই নাই। মানে আমি মানে যখন ডেভেলপমেন্ট শুরু করছি আর কি, আমি আসলে অনেস্টলি বলতে প্রথমে এটার ইউজার ইন্টারফেস আমি তৈরি করি না প্রথমে। আমি প্রথমে হচ্ছে মানে সিএলআই বেস, মানে ধরেন জাস্ট স্ক্রিপ্টিং করছি আর কি প্রথমে। স্ক্রিপ্ট করছি আর কি। স্ক্রিপ্ট করে করে ধরেন আমি এটার যে ইউআই তৈরি করব বা ইউজার ব্যবহার করতে পারবে, এটার প্ল্যান ছিল না আসলে। তো স্ক্রিপ্টিং করার পরে স্ক্রিপ্টিং যখন করছি, মানে আমি যখন স্ক্রিপ্টিং করা শুরু করছি আর কি, যে ধরেন আমি পার্সোনাল পারপসে বা ইউজ করবো বা এই ধরনের ইয়ার জন্য। তো আমি প্রথমে হচ্ছে ধরেন দেখছিলাম যে স্ক্রিমিং ফগের কি কি ফিচার আছে, বাট আমি চিন্তা করছি যে কোন কোন অ্যানালাইসিস গুলো আমার নেওয়া দরকার।
প্লাস হচ্ছে সো ওই জিনিসগুলো আমি পুরোপুরি মানে একটু ব্রেনে আনার পরে আমি স্ক্রিপ্টিং করা শুরু করছি। বাট আমি ডেভেলপ টাইমে বা স্ক্রিপ্টিং করার টাইমে আমি স্ক্রিন ফগ ফলো করি না। বাট তারপর স্ক্রিন ফগে নর্মালি কি কি ইনফরমেশন দেয় এগুলো তো নর্মালি হচ্ছে যে জানা আছে বা নলেজ আছে। তো এটাই আর কি। তো আশা করি, আমি জানি না এটা কেমন হলো। আপনারা যারা ভিডিওটা দেখবেন বা কষ্ট করে এই ভিডিওটা দেখছেন এই পর্যন্ত বা দেখতেছেন, আপনাকে ধন্যবাদ এবং আপনার মতামত জানাবেন। এটা আর কি। তো ভালো থাকেন।